লিফটের ভেতরে নিজের ফিয়ান্সেকে একটা মেয়ের সাথে এত ক্লোজ ভাবে দেখে আমার পুরো দুনিয়া যেন ঘুরতে লাগলো। নিজের চোখকে কি করে অবিশ্বাস করা যায়? আমি ঠিক কি করব বা বলবো বুঝে উঠতে পারছিলাম না। নিজের অজান্তেই আমি চিৎকার করে উঠলাম। আমার চিৎকারে মাসফি আর ওর সাথে থাকা মেয়েটা একে অপরকে ছেড়ে দিয়ে অবাক চোখে আমার দিকে তাকালো। আমি নিকাব পরে থাকায় মাপসি প্রথমে চিনতে না পারলেও আমার চোখ দেখে চিনে যায় যে এটা আমি আর কোনো কিছু না বলেই লিফটের দরজা খুলে বাইরে বেরিয়ে আসি। আমি এখন কোথায় যাব ভাবতে ভাবতেই হঠাৎ পেছন থেকে মাসফি আমার হাত ধরে ফেলে। আমি নিজের হাত ওর থেকে ঝাড়া মেরে সরিয়ে নিয়ে বলি, খবরদার, ওই নোংরা হাত দিয়ে আপনি আমাকে স্পর্শ করবেন না। মাসফি অবাক হয়ে বলে, তুমি এসব কি বলছো মেহেক? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি কান্নারত অবস্থাতেই বললাম, কিচ্ছু বুঝতে পারছেন না তাই না? নিজেকে ধোয়া তুলসী পাতা মনে করেন আপনি? মেহেক প্লিজ চুপ করো, তুমি কি বলছো তা হয়তো নিজেও জানো না। হ্যাঁ সত্যিই আমি কিছুই জানি না। আপনি কেন আমার জীবন নিয়ে খেললেন সত্যিই আমি জানি না। আমি তোমার জীবন নিয়ে খেলেছি এটা তুমি কিভাবে বলতে পারো? হ্যাঁ হ্যাঁ, আপনি আমার জীবন নিয়ে খেলেছেন, আমার জীবনটাকে শেষ করে দিয়েছেন আপনি। আরে বাবা, তুমি কেন এমন করছো সেটা তো বলো আমাকে। সবকিছু বলবো, তবে এখানে নয়, দুই পরিবারের সামনে। পরিবার? এখানে পরিবার আসলো কোথা থেকে? কেন, পারিবারিকভাবেই তো আমাদের এনগেজমেন্ট হয়েছে, তাই এই এনগেজমেন্টটা ভাঙার জন্যও তো দুই পরিবারকে লাগবে, তাই না? মেহেক আর কিছু বলার আগেই আমার গাল লাল করে 5 আঙুলের ছাপ বসিয়ে দিল মাসফি। আমি হতবাক চাউনি নিয়ে মাসফির দিকে তাকালাম। মাসফির চোখগুলো লাল বর্ণ ধারণ করেছে। আমার দিকে তাকিয়ে মাসফি কোনো কিছু না বলেই টানতে টানতে গাড়িতে এনে বসিয়ে দিল। চারপাশের মানুষজনের অবাক চাউনি দেখে আমি অস্বস্তিতে পড়ে গেলাম। মাসফি কোনো দিকে না তাকিয়ে ফুল স্পিডে গাড়ি চালাতে লাগলো। ভয়ে আমার হাত পা কাঁপছে। এত স্পিডে গাড়ি চালালেও নিজেই মরবে আর আমাকেও মারবে। এদিকে থাপ্পড় খাওয়ার পর ভয়ে আর কিছু বলতেও পারছি না আমি। প্রায় 20 মিনিট পর গাড়ি এসে থামলো আমাদের বন্ধু মহলের আড্ডা দেওয়ার জায়গায়। ওখানে সবাই দাঁড়িয়ে আছে। মাসফি ইশারায় সবাইকে গাড়িতে এসে বসতে বলল। ওরাও চুপচাপ এসে বসে পড়ল। চারিদিকে পিনপতন নীরবতা, এই যেন ঘূর্ণিঝড়ের পূর্বাভাস। নীরবতা কাটিয়ে মিহি বলে উঠল, মাসফি আমরা কোথায় যাচ্ছি? এত জরুরি তলব কেন? মাসফি এখনো চুপচাপ ড্রাইভ করছে। সবাই একের পর এক প্রশ্ন করলো। মাসফি কোনো উত্তর না দিয়ে গাড়ি চালিয়ে একটা জায়গায় এসে থামলো। তারপর আবারও আমাকে টেনে নামিয়ে সোজা একটা বিল্ডিং এর সামনে এসে দাঁড়ালো। আমি সাইনবোর্ডের দিকে তাকিয়ে হাঁ হয়ে গেলাম, কারণ সাইনবোর্ডের উপরে বড় বড় অক্ষরে লেখা কাজী অফিস। আমার পাশাপাশি সবাই অবাক হয়ে মাসফির দিকে তাকিয়ে আছে। সেদিকে ওর কোনো হেলদোল নেই। ও সোজা কাজী সাহেবের সামনে গিয়ে বলল, আমরা দুজন আজ এখনই বিয়ে করতে চাই। আমি এতটাই শকের মধ্যে আছি যে কথা বলারও ভাষা হারিয়ে ফেলেছি। কি থেকে কি হয়ে গেল এসব? আমার ভাবনার মাঝেই মাসফি একটা কাগজ এগিয়ে দিয়ে বলল, সিগনেচার করো। একদম না, আমি সিগনেচার করব না। সিগনেচার করো বলছি। না, আমি মরে গেলেও সিগনেচার করব না। মাসফি আমার দিকে তাকিয়ে ফিসফিসিয়ে বলল, হয় তুমি সিগনেচার করবে, আর তা না হলে তোমার সব সার্টিফিকেট আমি নষ্ট করে ফেলবো। তোমার স্বপ্ন একজন সিআইডি হওয়ার অফিসার আর হবে না। এখন চয়েস ইজ ইয়োর্স। মাসফির কথা শুনে আমার পিলে চমকে উঠল। এই ছেলেটা খারাপ আমি জানতাম, কিন্তু এত খারাপ সেটা জানতাম না। আমি আমার স্বপ্ন পূরণ করার জন্য সবকিছু করতে পারি, কিন্তু এমন কিছু নিয়ে যে মাসফি আমাকে ব্ল্যাকমেল করবে এটা আমার কল্পনার বাইরে ছিল। কি হলো, সিগনেচার করবে না? বলেই বাঁকা হাসি দিয়ে অন্যদিকে তাকালো মাসফি। আমিও রাগে দুঃখে কাঁদতে কাঁদতে সিগনেচার করে দিলাম। এই তো গুড গার্ল মিস মিসেস চৌধুরী। আমি শুধু ওর দিকে রাগি চোখে তাকালাম। এছাড়া আর কি বা করার আছে আমার? ইচ্ছে করছে এই ভল্লুকটাকে তুলে আছাড় মারতে, কিন্তু আমার মতো শুটকি মাছ কি আর ভল্লুককে তুলে আছাড় মারতে পারবে? এই ভেবেই আমার কান্না আরো দ্বিগুণ বেড়ে গেল। মাসফি আবারও আমাকে টানতে টানতে বাহিরে নিয়ে আসলো। তারপর বাকি সবাইকে বলল, তোদেরকে এখানে সাক্ষী হওয়ার জন্য ডেকেছিলাম। আমাদের বিয়ে তো হয়ে গেল, এখন তোরা যা। যাবো মানে? তুই এসব কি করলি? সব মাথার উপর দিয়ে গেল আমাদের। সানভীর কথায় বাকি সবাই তাল মিলিয়ে তুলি বলল, তোদের তো আর 2 মাস পরেই বিয়ে হয়ে যেত, তাহলে এইভাবে বিয়ে করার কি দরকার ছিল? আমার ইচ্ছে হয়েছে, তাই এভাবে বিয়ে করেছি। এখন তোরা যা তো, বাকি কথা পরে বলবো। আর কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে আমাকে গাড়িতে বসিয়ে আবার ড্রাইভ করতে লাগলো। আমার হাত রীতিমতো ব্যথা করছে। সকাল থেকে আমার হাত টানতে টানতে শাকচুন্নিদের মতো লম্বা করে ফেলেছে শালা ভুলুক। আমাকে মনে মনে বকা দেওয়া শেষ?
মাসফির কথা শুনে আমি বিরক্ত হলাম প্রচুর, কারণ এই ছেলের অত্যাচারে আমি মনে মনে কোনো কথা বললেও শান্তি পাই না। কিভাবে যেন আমার মনের কথাও বুঝে যায়। নামো। নামবো কেন? তুই কি এখানেই বসে থাকতে চাও সারাদিন? মাসফির কথায় আমি চারিদিকে তাকিয়ে দেখলাম এটা মাসফিদের একটা ফার্ম হাউস। এখানে এর আগেও কয়েকবার বন্ধুরা সবাই মিলে আসা হয়েছে পার্টি করার জন্য। আমি গাড়ি থেকে নেমে ধীরে ধীরে ভেতরে যেতে লাগলাম। তখনই মাসফি আমাকে, আরে কি করছো মাসফি, আমাকে নিচে নামাও। নামাও? একদম চুপ করে থাকো, একটাও কথা বলবে না তুমি, বুঝেছো? কথা বলবো না মানে? তুমি আমাকে কোলে তুলে নিলে কেন? আমার কি পা নেই? আমি তো হেঁটেই যাচ্ছিলাম। আমার বউকে আমি যখন ইচ্ছে তখন কোলে নেব, তাতে তোমার কি? হ্যাঁ, আমি আমি কথা শেষ করার আগেই মাসফি আমাকে কোল থেকে নামিয়ে দিল। আমি রুমের ভেতরের ডেকোরেশন দেখে অবাক হয়ে মাসফির দিকে তাকালাম। মাসফি ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, হোয়াট? এসব কি? এই রুম এমন ফুল আর ক্যান্ডেল লাইট দিয়ে সাজানো কেন? কেন তুমি জানো না? আমরা বিয়ে যখন করেছি তখন তো বাসরও করতে হবে, তাই না? এনাফ ইজ এনাফ মাসফি। সকাল থেকে তোমার অনেক বাড়াবাড়ি সহ্য করেছি, কিন্তু আর না, বুঝেছ? কি এমন বাড়াবাড়ি করলাম বলো তো? এখনো তো কিছুই শুরু করলাম না। এই বলেই বাঁকা হেসে মাসফি আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমি পিছালাম না, কারণ পেছনের মতো কোনো জায়গাই নেই, তাই শক্ত হয়ে দাঁড়িয়েই রইলাম। মাসফি আমার কাছে এসে আচমকাই ঘাড়ে একটা বাইট দিল। আমি ব্যথায় চিৎকার করতে গেলেই ও আমার ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নিল। আমি এক মুহূর্তের জন্য যেন ফ্রিজ হয়ে গেলাম। কিছুক্ষণ পর ও আমাকে ছেড়ে দিলে আমার কি হলো জানি না, মাথা ঘুরিয়ে নিচে পড়ে গেলাম। এরপর আমার আর কিছুই মনে নেই। ধীরে ধীরে চোখ খুলে আমি চারিদিকে তাকালাম। চোখ খুলেই আমি নিজেকে বিছানার উপরে আবিষ্কার করলাম। পাশেই মাসফি বেশ গম্ভীর হয়ে বসে আছে, আর আমার সামনাসামনি বসে আছে মিসেস হৃদি রহমান। হৃদি আপু আমাদের পারিবারিক ডক্টর। আমাদের পরিবারের মেয়েদের যে কোনো কিছু হলেই হৃদি আপু চলে আসেন। মাসফিও খুব ভালো করে হৃদি আপুকে চেনেন, কারণ আমি নিজেই বেশ কয়েকবার হৃদি আপুর চেম্বারে মাসফিকে নিয়ে গিয়েছিলাম। তাই হয়তো আজও মাসফি হৃদি আপুকেই ডেকেছেন। মাসফি, তোমরা যেভাবে হুট করে বিয়ে করবে সেটা কিন্তু আমরা কেউ ভাবিনি। তোমাদের তো পারিবারিকভাবে সব ঠিক করা ছিল, তাহলে হঠাৎ এই সিদ্ধান্ত কেন? আসলে আপু, আমার কি হয়েছিল জানি না, কিন্তু মেহেককে আমার আজকে বিয়ে করতে ইচ্ছে হয়েছে, তাই করেছি। তবে আমি ওকে আনুষ্ঠানিকভাবেই তুলে আনবো। আচ্ছা, সে যাই হোক, এখন আমি যেটা বলি সেটা শোনো। জি আপু, বলুন। মেহেকের জন্য আমি কিছু মেডিসিন লিখে দিচ্ছি, আপাতত সেগুলো নিয়ে এসে খাওয়াও। আর ওর কিছু টেস্ট করতে হবে, সেগুলো যত দ্রুত সম্ভব করতে হবে। আমি মাসফির দিকে তাকিয়ে দেখলাম ও বেশ চিন্তিত হৃদি আপুর কথা শুনে। কেন আপু, মেহেকের কি এমন হয়েছে? দেখো, এখনই আমি শিওর হয়ে কিছু বলতে পারবো না, আগে টেস্ট করাও। তারপর রিপোর্ট দেখে আমি তোমাকে বলতে পারবো যে মেহেকের এক্স্যাক্টলি কি হয়েছে। তবে হ্যাঁ, আমি এটুকু বলতে পারি যে আপাতত তুমি আর মেহেক ফিজিক্যালি ইনভলভড হবে না। এতে করে মেহেকের মারাত্মক ক্ষতি হতে পারে। এখন আমি আসছি। আগামীকাল বিকেল 5টার সময় রিপোর্ট নিয়ে আমার চেম্বারে এসো। এটা বলেই হৃদি আপু চলে গেলেন, আর মাসফি মেডিসিনগুলো আনতে গেল। আমি নিজেও চিন্তাতে পড়লাম। হ্যাঁ, আমি এখনই মাসফির সাথে ফিজিক্যালি অ্যাটাচ হতে চাই না, কিন্তু আমার কি এমন হয়েছে যে আমরা ফিজিক্যালি অ্যাটাচ হলে আমার মারাত্মক ক্ষতি হতে পারে? আমার এসব ভাবনার মাঝেই মাসফি হাতে কিছু খাবার আর মেডিসিন নিয়ে আসলো। খাবার আর মেডিসিনগুলো টি টেবিলের উপর রেখে আমাকে তুলে বসিয়ে বলল, তোমার একা খেতে হবে না, আমি খাইয়ে দিচ্ছি। তার কোনো প্রয়োজন নেই, আমি একাই খেতে পারবো। এত বেশি কথা বলো কেন তুমি? হ্যাঁ, বললাম না আমি খাইয়ে দেব। কিন্তু আর একটা কথাও না, এখন হাঁ করো। আমাকে চুপ করে বসে থাকতে দেখে ও ধমক দিয়ে বলল, কি হলো, হাঁ করো বলছি। আমিও চুপচাপ খেয়ে নিলাম খাবারগুলো। এরপর আমাকে মেডিসিন খাইয়ে দিয়ে মাসফি কিচেনে প্লেট রাখতে গেল। তখনই আমার ফোনে কল আসলো। ফোন হাতে নিয়ে দেখি আম্মু কল দিয়েছে। আমি রিসিভ করার আগেই মাসফি আমার হাত থেকে ফোনটা নিয়ে আম্মুকে বলল, আসসালামু আলাইকুম আন্টি, মেহেক আমার সাথেই আছে। 1 ঘন্টার মধ্যেই ওকে নিয়ে আমি আপনাদের বাসায় আসছি। আর আমার ফ্যামিলির সবাইকেও ডাকুন, জরুরি কথা আছে আমার সবার সাথে। এটুকু বলেই মাসফি কল কেটে দিয়ে আমার দিকে তাকিয়ে বলল, উঠে পড়ো, এখন আমরা বের হব। কোথায় যাব এখন আমরা? তোমাদের বাসায়। নাও চলো। আমি আস্তে করে উঠে মাসফির পেছন পেছন ফার্ম হাউস থেকে বেরিয়ে গাড়ির সামনে এসে দাঁড়ালাম। মাসফি গাড়ির গেট খুলে দিলে গাড়িতে বসার পরও গাড়ি ঘুরিয়ে আমাদের বাসার দিকে যেতে লাগলো। মাসফিদের ফার্ম হাউস থেকে আমাদের বাসায় যেতে প্রায় 1 ঘন্টা লাগে। আজকে আমার সাথে যা হলো সবটুকু আমার মাথার উপর দিয়ে গেল। কোথায় থেকে কি হলো কিচ্ছু বুঝতে পারছি না। মাসফির সাথে আমার প্রথম পরিচয়ের কথা ভাবতে ভাবতেই হঠাৎ গাড়ির হর্নের আওয়াজে
আমি বাইরের দিকে তাকিয়ে দেখলাম বাসায় এসে পড়েছি আমরা দুজন বাসার ভেতরে গিয়ে দেখলাম আমাদের দুই পরিবারের সবাই হল রুমে বসে আছে। সবাই আমাদের দিকে কৌতূহলী চোখে তাকিয়ে আছে। মাসফির আম্মু মিসেস রাইহানা চৌধুরী মাসফির দিকে তাকিয়ে বললেন, কি হয়েছে মাসফি, এত তাড়াতাড়ি আমাদের সবাইকে ডাকার মানে কি? সব বলবো মা, তার আগে বলো এখানে সবাই উপস্থিত আছে তো? হ্যাঁ, এখানে সবাই উপস্থিত আছে। এবার বল, কি বলার জন্য আমাদের সবাইকে এখানে ডেকেছিস? আমি আর মেহেক আজকে বিয়ে করেছি কাজী অফিসে গিয়ে। মাসফির কথায় সবাই বসা থেকে উঠে দাঁড়ালো। সবার রিয়াকশনগুলো এমন যেন কোনো অদ্ভুত কথা শুনেছে। একজনের চোখ সুপারির মতো বড় হয়ে গিয়েছে। এটা দেখে আমি মনে মনে হাসলাম একটু পর সবাই অবাকের রেশ কাটিয়ে আমাকে আর মাসফিকে একের পর এক প্রশ্ন করতে লাগলো। আমি কোনো কিছু না বলে চুপ করে আছি। মাসফি সবাইকে বসতে বলে আমাকে নিয়ে সোফায় বসলো। তারপর শান্ত সুরে বলল, দেখো, আমি জানি তোমরা সবাই অবাক হয়েছ, আর এটাই স্বাভাবিক, কিন্তু মেহেক তো আমার ফিয়ন্সে, তাই আজ আমি ওকে বিয়ে করেছি। বিয়ে করার কারণটা কেউ জানতে চাইবে না প্লিজ, কারণ এটা আমি বা মেহেক কেউ বলতে পারবো না। এটুকু বলেই মাসফি আমার দিকে তাকালো। আমি শুধু দাঁতে দাঁত চেপে মাসফির প্রত্যেকটা কথা শুনছি। আসলে সবকিছুর জন্যই নির্দিষ্ট কিছু সময় এবং কারণ থাকতে হয়। আমি চাইলেই মাসফি আজ সকালের কথাটা সবাইকে জানাতে পারি, কিন্তু এটা সঠিক সময় নয়, তাই এখন আমার চুপ করে থাকাই শ্রেয়। একটু পর মাসফির ছোট বোন মিহু বলে উঠল, কিন্তু ভাইয়া, তোদের হঠাৎ এই বিয়ের কারণটা তো আমাদের জানা প্রয়োজন, তাই না? মিহুর সাথে তাল মিলিয়ে আমার গুণধর ভাই তানভীরও বলল, হ্যাঁ তো, মিহু ঠিকই বলেছে। তখনই আমার বাবা গম্ভীর সুরে আমাদের দিকে তাকিয়ে বলল, বিয়ে যখন করেই ফেলেছ, এখন আর কি করার? তবে আমি এখনো বুঝে উঠতে পারিনি যে এখানে আমরা সবাই রাজি তোমাদের বিয়েতে, তখন এই সিদ্ধান্ত কেন নিয়েছ? মাসফি সবার দিকে একবার চোখ বুলিয়ে নিয়ে আমার হাত শক্ত করে ধরে বলল, বললাম তো, এই কথাটা কেউ আমাদের জিজ্ঞেস করবে না প্লিজ আঙ্কেল। এতক্ষণ ধরে নীরব দর্শকের ভূমিকা পালন করা মিস্টার আরভান চৌধুরী অর্থাৎ মাসফির বাবা মুখ খুললেন। আচ্ছা, মানলাম এটা আমাদের তোমরা বলবে না, কিন্তু এখন তোমরা কি চাও সেটা বলো। বাবা, আমি চাই আগামী 1 মাসের মধ্যেই মেহেককে আনুষ্ঠানিকভাবে আমার বউ হিসেবে গ্রহণ করতে। আমার আম্মু এইবার আমার দিকে তাকিয়ে বলল, বিয়ে তো ইতিমধ্যে করেই ফেলেছো তোমরা, এখন আনুষ্ঠানিকভাবে যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে দেওয়াই আমাদের জন্য ভালো হবে। কিন্তু কিন্তু কি মালিহা? মাসফির মায়ের কথায় আম্মু আবারও বলল, আমাদের বড় মেয়ে আর তার একমাত্র মেয়ে ইরাজা এখনো সিঙ্গাপুরে, ওদেরকে আসতে বলো এখন। হ্যাঁ, কিন্তু এখন ওরা কিভাবে আসবে? লকডাউন তো, আর এখন বড় করে অনুষ্ঠানই বা কি করে করব? আম্মুর কথা এবার সবাই চিন্তায় পড়ে গেল, কারণ সত্যিই তো এখন ধুমধাম করে বিয়ে দেওয়া রিস্কি। সবাই ভাবছে কি করা যায়। তখনই মিস্টার মাসফি চৌধুরীর ঘটে নতুন বুদ্ধি উদয় হলো। আরে তোমরা এত চিন্তা করছো কেন? আগামী 5 তারিখের পর তো লকডাউন উঠে যাবে, আর সেটা যদি নাও হয় তবুও এই বিয়েটা হবেই, সেটা যেভাবেই হোক। আচ্ছা, তোর এত তাড়া কেন বলতো? বাবা, তুমি এভাবে বলছো কেন? আমি আর মেহেক এখন আইনত স্বামী স্ত্রী, আর আমি চাই ওকে আনুষ্ঠানিকভাবে আমাদের বাসায় নিয়ে যেতে। আচ্ছা ঠিক আছে, আমরা কথা বলে দেখছি কি করা যায়। আজকের মতো এসব কথা এখানেই শেষ হোক, পরবর্তী একদিন এসব নিয়ে আমরা কথা বলবো, ঠিক আছে? হ্যাঁ, সেটাই ভালো হবে। এখন সবাই খেতে চলো, ডিনারটা করে নাও। কিন্তু তানজিম, আমাদের তো এখন যেতে হবে। মাসফির বাবার কথায় আব্বু বললেন, তোরা খেয়ে তারপর যাবি। কিন্তু আমি আর কিছু শুনতে চাই না আরহাম, এখন সবাই ডাইনিংয়ে চলো। এরপর সবাই ডাইনিংয়ে চলে গেল, আর আমি রুমে চলে আসলাম ফ্রেশ হওয়ার জন্য। ওয়াশরুম থেকে বেরিয়ে বিছানায় মাসফি বসে থাকতে দেখে আমার মেজাজ খারাপ হয়ে গেল। আমি বিছানার উপর টাওয়েলটা ছুঁড়ে মেরে ওর দিকে তাকিয়ে বললাম, কি সমস্যা? তুমি এখন এখানে কেন? যাও, খেতে যাও। হ্যাঁ যাবো, তার আগে শোনো, আগামীকাল সকাল 9টার মধ্যে রেডি হয়ে থাকবে। আমি ভুরু কুঁচকে বললাম, কেন? আবার কেন? টেস্ট করাতে নিয়ে যাব তাই। আমি ছোট্ট করে ওকে বলে রুম থেকে বেরিয়ে ডাইনিংয়ে চলে আসলাম। কিছুক্ষণ পর মাসফিও ফ্রেশ হয়ে এসে আমার পাশের চেয়ারে বসে পড়ল। সবাই টুকটাক কথা বলতে বলতে খাবার খাওয়া শেষ করে কিছুক্ষণ বসে থেকে মাসফিরা চলে গেল। আজ মাসফিদের বাসা থেকে মাসফির বাবা, মা, ছোট বোন আর ওর চাচাতো ভাই সিয়াম এসেছিল। সিয়াম আজ একটা কথাও বলেনি কারোর সাথে। এতটা সময় একদম চুপ করেছিল, কিন্তু চলে যাওয়ার আগে আমার দিকে কেমন একটা চাহনি নিয়ে তাকিয়েছিল। তারপর কোনো কিছু না বলেই হনহন করে বাসা থেকে বের হয়ে গেল। আমিও একটা দীর্ঘশ্বাস ছেড়ে নিজের রুমে চলে আসলাম। কিছুক্ষণ পর আম্মু আমার কাছে এসে বসলো। কিছু বলবে আম্মু? তোদের এই হঠাৎ বিয়ের কারণটা কি? এখন এই কথাটা জিজ্ঞাসা করো না প্লিজ। মাসফি তো বলেই দিয়েছে যে এটা আমরা এখন কাউকে বলতে পারবো না।
কি হয়েছে মেহেক? তুই তো কখনো আগে আমার কাছ থেকে কিছু গোপন করিস না, তাহলে আজ কি হলো? আমি আম্মুর গলা জড়িয়ে ধরে বললাম, আমি তোমার কাছে কোনো কিছুই গোপন করতে পারি না আম্মু, এটা তো তুমি খুব ভালো করেই জানো। কিন্তু প্লিজ আজকের মতো মাফ করে দাও, কারণ আমি চাইলেই তোমাকে কিচ্ছু বলতে পারবো না। এখন তুমি যাও তো, অনেক ক্লান্ত লাগছে, ঘুমাবো আমি। আম্মু আমার মাথায় হাত বুলিয়ে কপালে চুমু খেয়ে বলল, আমি জানি আমার সন্তানেরা খারাপ কিছু করতে পারে না, আর আমার মেহেক তো কখনোই এমন করবে না। তবুও যা করবি ভেবেচিন্তে করবি, ঠিক আছে? এখন তুই ঘুমিয়ে পড়, আমি লাইট অফ করে দিচ্ছি। এটুকু বলেই আম্মু লাইট অফ করে দরজা ভিজিয়ে চলে গেল। আর আমি ঘুমোতে চেয়েও পারলাম না, কারণ আমার চোখের সামনে মাসফির সাথে প্রথম দেখা হওয়ার সেই ঘটনাগুলো ভাসছে। 2019 সালের শেষের দিকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ট্রান্সফার হয়ে আসি সিঙ্গাপুর থেকে। তখন আমি অনার্স দ্বিতীয় বর্ষ শেষ করে তৃতীয় বর্ষে পড়ার জন্য তৈরি হচ্ছি। আমার সিঙ্গাপুর থেকে এখানে আসার পেছনের গল্পটা না হয় অন্য কোনো দিন বলবো। আমি স্বভাবতই বেশ চঞ্চল স্বভাবের মেয়ে। ভার্সিটিতে আসার প্রথম দিন তেমন কারোর সাথে পরিচয় হয়নি, তবে ধীরে ধীরে আমার মিহি, সানভি, তুলি, শিয়াম, তাজা এদের সঙ্গে বন্ধুত্ব হয়। বেশ ভালোই যাচ্ছিল। আমার সব থেকে বেশি মিল ছিল মিহি আর শিয়ামের সাথে। আমার শিয়ামকে বেশ ভালো লাগতো, তবে সেটা বন্ধু হিসেবে। শিয়ামকে তুলি যে পছন্দ করে এটা আমি শুরু থেকেই জানতাম, কিন্তু শিয়াম ছিল একদম অন্যরকম। মেয়েদের সাথে তেমন কথা বলতো না। আমি নিজেই প্রথম ওর দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিই। আর মাসফি ছিল শিয়ামের পুরো বিপরীত। মেয়েদের সাথে ফ্লার্ট করা নিয়ে আমরা সবাই ওকে অনেক কথা শোনাতাম, কিন্তু আমাদের কথাগুলো মনে হয় ওর কর্ণগোচর হতো না। যাই হোক, সবকিছু বেশ ভালোই চলছিল, কিন্তু একটা দুর্ঘটনা ঘটে 2020 সালের নভেম্বরে। সেদিন আমরা সব বন্ধুরা মিলে মাসফিদের ফার্ম হাউসে যাই পার্টি করার জন্য। আর দুর্ভাগ্যজনক হলেও মাসফি আর সিয়াম আমাকে একই দিনে প্রপোজ করে। ব্যাপারটাতে আমি পুরো থমকে গিয়েছিলাম। সিয়াম আমাকে আড়ালে গিয়ে প্রপোজ করেছিল, তাই বোধহয় ওর কথা কেউ জানতো না, কিন্তু মাসফি আমাকে সবার সামনে প্রপোজ করে। আমাকে সেদিন সবাই মাসফিকে হ্যাঁ বলতে বলে। আফটার অল মাসফি ভার্সিটির ক্রাশ বলে কথা, তবে শিয়াম ছিল ভার্সিটির টপার। মাসফি পড়ালেখার প্রতি বেশ উদাসীন। আমি সেদিন শিয়াম আর মাসফিকে কিছু না বলেই বাসায় চলে আসি। এরপর আমি দুজনের থেকেই ভাবার জন্য সময় চাই, আর তারপর 2021 সালের ফেব্রুয়ারিতে আমি মাসফিকে হ্যাঁ বলি। সব দিক থেকে শিয়াম এগিয়ে থাকলেও আমার মাসফিকে ভালো লেগে যায়। তারপর থেকে শিয়ামের সাথে আমার বন্ধুত্বে ফাটল ধরতে থাকে। এত সব কিছুর পর গত জুলাইয়ে আমার মাসফির সাথে এনগেজমেন্ট হয়। আর তারপর সেদিন আমি মাসফিদের অফিসের লিফটে যা দেখি তা তো সবারই জানা। আমি চাইলেও আর মাসফির থেকে দূরে যেতে পারবো না, কারণ দিন শেষে আমি মাসফিকেই ভালোবাসি। ফোনের রিংটনে আমি বাস্তবে ফিরে আসি। আপু কল দিয়েছে। আসসালামু আলাইকুম। আপু। ওয়ালাইকুম সালাম। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। কি ব্যাপার মেহেক, এই হঠাৎ করে বিয়ে করার মানে কি? আপু প্লিজ এখন আমাকে এসব বলার জন্য ফোর্স করো না। তুমি তো জানো আমি কোনো কিছুই অযথাই করি না। আচ্ছা ঠিক আছে। আমার ইরাজা মামনিটা কেমন আছে? ও তো ভালোই আছে, এখন ঘুমাচ্ছে। আর আমি অফিসের কিছু কাজ করছি। আচ্ছা আপু, তুমি আর ইরাজা বাংলাদেশে কবে আসছো? আসতে তো আমিও চাই মেহেক, কিন্তু আপু প্লিজ কেঁদো না। তোমার চোখের এক ফোঁটা পানিও যে আমাকে কাঁদায়। ধুর পাগলি মেয়ে, তুই কাঁদছিস কেন? যা হয়েছে তা তো আর ফিরে আসবে না। তুমি তাড়াতাড়ি বাংলাদেশে চলে আসো প্লিজ। আচ্ছা আমি দেখছি যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশে ফেরার জন্য কি করা যায়। আপু আমি এখন ঘুমাবো, পরে কথা বলবো। ওকে ওকে, তুই ঘুমিয়ে পড়। আমিও কাজ শেষ করে একটু পরেই ঘুমাবো। গুড নাইট। গুড নাইট আমার সোনা বোনটা। আপুর সাথে কথা বলা শেষ করে আমি ঘুমিয়ে পড়ি। সকালে ফোনের রিংটোনে ঘুম ভাঙে আমার। মাসফি ফোন দিয়েছে। আমার মুখে আবারও বিরক্তির আভাটা ফুটে উঠল। হ্যালো, গুড মর্নিং জান। সকালবেলা তুমি আমাকে এই জন্য ফোন দিয়েছ? আচ্ছা ফ্রেশ হয়ে 9টা বাজে। তুমি ফ্রেশ হয়ে তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, আর হ্যাঁ ব্রেকফাস্ট করে নাও। আমি 10টার মধ্যে আসছি। ওকে, বাই বাই, আল্লাহ হাফিজ। এটুকু বলেই আমি ফোন রেখে ওয়াশরুমে চলে গেলাম। একটু পর একটা অফ হোয়াইট রঙের লং ড্রেস পরে বেরিয়ে আসলাম আমি। তারপর মাথায় হিজাব বেঁধে চোখে হালকা কাজল দিয়ে নিচে চলে গেলাম ব্রেকফাস্ট করার জন্য। ব্রেকফাস্ট টেবিলে আম্মু আমাকে জিজ্ঞেস করলো, কোথায় যাবি তুই? মাসফির সাথে একটু বের হব আম্মু। এত সকালে কেন? এমনিতেই একটু কাজ আছে। আমি এখন কাউকেই ডক্টরের কথা বলবো না। এমনিতেই কালকের ঘটনা নিয়ে সবাই একটু রেগে আছে, তার উপর আবার এই কথা বলে চিন্তা বাড়াতে চাই না। তার থেকে ভালো আমি আর মাসফি গিয়ে ব্যাপারটা সলভ করে আসি। খাওয়া শেষে আমি উঠে উপরে যেতেই মাসফির আগমন। আমার দিকে তাকিয়ে বলল, চলো। আমিও কোনো কথা না বলে চুপচাপ ওর সাথে বের হয়ে আসলাম। গাড়িতে বসে আমি
বা মাসফি কেউ কোনো কথা বলিনি। হসপিটালে আসার পর টেস্ট করার জন্য স্যাম্পেল দিয়ে মাসফি আমাকে নিয়ে একটা ক্যাফেতে গেল। আমি কোনো কথাই বলিনি এখনো। মাসফি হঠাৎই আমার হাতের উপর হাত রেখে কিছুক্ষণ চুপ করে রইল। দেখো মেহেক, আমি জানি তুমি আমার উপর রেগে আছো, আর সেটা স্বাভাবিক, কিন্তু আমার কথাটা একবার শোনো। গতকালকে এইটুকু বলার পর আর কিছু বলতে পারলো না ও, কারণ ওর ফোনে কল এসেছে। এটা কার নাম্বার? চিনি না তো। মাসফি কলটা রিসিভ করতেই ওপাশের কিছু তো আমি শুনতে পেলাম না, কিন্তু মাসফির চেহারার রং পাল্টে গেল, পুরো মুখে ছেয়ে গেল রাগের আভা। আচমকাই ওর এমন রাগের কারণ আমি চিহ্নিত করতে পারলাম না। ও কোনো কিছু না বলেই আমাকে ক্যাফেতে রেখে কোথায় জানি চলে গেল, আর আমি নীরব দর্শকের মতো ওর কাণ্ডগুলো দেখতে লাগলাম। প্রায় 30 মিনিট পর ও ফিরে এলো, আর তারপর আমাকে নিয়ে আবার হসপিটালে চলে আসলো। হসপিটালে এসে টেস্টের রিপোর্ট নিয়ে আমরা হৃদি আপুর কাছে চলে আসলাম। অনেকক্ষণ যাবৎ রিপোর্টগুলো পর্যবেক্ষণ করার পর হৃদি আপু যা বলল তাতে করে আমার আর মাসফির চোখগুলো যেন কোটর থেকে বেরিয়ে আসবে এমন অবস্থা। মেহেকের পিরিয়ড জনিত কিছু প্রবলেম হয়েছে, যার জন্য তলপেটে চাপ পড়লে ওর সমস্যা হতে পারে। এই অবস্থায় কোনোভাবেই মেহেকের সাথে ফিজিক্যালি ইনভলভ হতে পারবে না তুমি মাসফি। যদি হও তাহলে মেহেকের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। ডক্টর হৃদির কথায় আমি চুপ করে রইলাম, কারণ এখন আমি বলার মতো কিছু পাচ্ছি না। কিন্তু মাসফির চেহারায় আমি গাম্ভীর্যতা দেখতে পেলাম, পাশাপাশি ওর মনে যে আমাকে নিয়ে ভয় কাজ করছে তাও টের পেলাম। আমার ভাবনার মাঝেই মাসফি হৃদি আপুর দিকে প্রশ্ন ছুড়ে দিল, আপু, এক্ষেত্রে মেহেকের ভালো হতে কতদিন লাগতে পারে? আর ওর কোনো বড় ক্ষতি হবে না তো? না, কোনো ক্ষতি হবে না যদি মেহেক আর তুমি আমার কথাগুলো মেনে চলো, আর রেগুলার মেডিসিন নিলে 3-4 মাসের মধ্যেই মেহেক পুরোপুরি ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। 3-4 মাস? এর আগে ভালো হওয়া কি কোনোভাবেই সম্ভব নয়? না, কারণ এটা দীর্ঘদিনের একটা প্রসেস। তাড়াহুড়ো করতে গেলে হিতে বিপরীত হয়ে যাবে, আর এটার জন্য অপারেশন করাও সম্ভব নয়। তাই আমি যা বলি শোনো, মেহেককে রেগুলার মেডিসিনগুলো খেতে হবে, আর পুরোপুরি সুস্থ না হওয়া অবধি ফিজিক্যালি ইনভলভ হতে পারবে না তোমরা। ওকে আপু, মেহেকের যেন কিছু না হয় তার সম্পূর্ণ দায়িত্ব আমার। মাসফির কথা শুনে আমি মুচকি হাসলাম, কিন্তু সেটা মাসফির আড়ালে। মাসফি যে এত কেয়ারিং তা আজকে জানলাম। এরপর আপুর সাথে আরো কিছুক্ষণ কথা বলে মেডিসিন কেনার জন্য আমরা প্রথম ফ্লোরে চলে আসলাম। মেডিসিন কিনে নিয়ে মাসফি আমার হাতে দিয়ে বলল, নিয়মিত নিজের যত্ন নেবে, আর আমি তো আছি, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে আল্লাহর রহমতে। এখন চলো তোমাকে বাসায় দিয়ে আসি। এটা বলেই মাসফি আমার কপালে আলতো করে ঠোঁট ছোঁয়ালো। আমিও ওর কথায় মাথা নাড়িয়ে হ্যাঁ সম্মতি দিয়ে গাড়িতে উঠে বসলাম। বাসায় আস্তে আস্তে সন্ধে হয়ে গিয়েছে। মাসফি আমাকে নামিয়ে দিয়ে হালকা হেসে বাই বলল। আমিও কোনো কিছু না বলে শুধু একটু হাসার চেষ্টা করে বাসার ভেতরে চলে আসলাম। আমার হাতের মেডিসিন আর রিপোর্টটা ব্যাগে ঢুকিয়ে আমি রুমে চলে আসলাম। অনেক ক্লান্ত লাগছে আজ, তাই আগে ফ্রেশ হয়ে নিলাম। তারপর চিৎপটাং হয়ে শুয়ে পড়লাম বিছানায়। সারাদিন ক্লান্ত থাকায় শোয়ার কিছুক্ষণের মধ্যেই ঘুমপুরিরা আমার চোখে এসে ভর করলো। রাত প্রায় 9টার দিকে মাথায় কারো হাত বুলানিতে আমার ঘুম ভেঙে গেল। পাশে তাকিয়ে দেখি আব্বু আমার মাথায় পরম স্নেহে হাত বুলিয়ে দিচ্ছে। আমি কিছু না বলে হেসে আব্বুকে জড়িয়ে ধরলাম। তুমি কখন এসেছো আব্বু? এই তো একটু আগেই মামুনি। তো আমাকে ডাকলে না কেন? তুমি ঘুমোচ্ছিলে, তাই আর জাগায়নি। ও আচ্ছা, এখন উঠে পড়ো তো মামুনি, ডিনার করতে চলো, সবাই তোমার জন্য অপেক্ষা করছে ডাইনিংয়ে। আচ্ছা তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি এসো। এটা বলেই আব্বু চলে গেল, আর আমি ওয়াশরুমে গিয়ে মুখে একটু পানি ঝাপটা দিয়ে বাইরে বেরিয়ে আসলাম। তারপর সবাই মিলে একসাথে খেয়ে কিছুক্ষণ আড্ডা দিলাম। রাত 10টার পর রুমে আসতেই দেখলাম ফোনের স্ক্রিনে আলো জ্বলছে। কাছে গিয়ে ফোন হাতে নিয়ে দেখি মাসফি কল করেছে। রিসিভ করে বললাম, হ্যাঁ বলো, কি করছো? ডিনার করে আসলাম। তুমি? আমি একটু কাজ করছি। খেয়েছো? না, একটু পর খাবো। আচ্ছা তুমি তাহলে কাজ করো, আমি এখন রাখি। আরে যে জন্য ফোন দিয়েছি সেটাই তো বলিনি এখনো। বলো কি বলবে? কালকে আমাদের ফার্ম হাউসে সবাই আসবে। লকডাউনের জন্য অনেক দিন হলো সবাই মিলে আড্ডা দিই না, তাই কাল সারাদিন আমরা ফার্ম হাউসে থাকবো। তুমি একাই আসবে নাকি আমি গিয়ে নিয়ে আসবো? না না, আমি একাই যেতে পারবো, তোমার আসতে হবে না। তাহলে কালকে 10টার মধ্যে ফার্ম হাউসে চলে এসো। আসলে আমি নিয়ে আসতাম তোমাকে, কিন্তু আমার সাথে সিয়াম আর সানভিও যাবে, আর কিছু কাজও আছে, তাই আর কি। সমস্যা নেই, আমি একাই যেতে পারবো। ঠিক আছে। মেডিসিনগুলো খেয়েছো রাতেরটা? হ্যাঁ খেয়েছি। আচ্ছা কাল কথা হবে, এখন রাখি। ওকে, গুড নাইট। হ্যাঁ, সুইট ড্রিমস। আচ্ছা গুড নাইট।
কল কেটে দিয়ে আমি ল্যাপটপ নিয়ে বসলাম কিছু কাজ করার জন্য। কিছুক্ষণ পর আমি ল্যাপটপ অফ করে শুয়ে পড়লাম। তারপর ফেসবুকিং করে রাত প্রায় 1টার দিকে ঘুমালাম। অন্যদিকে মাসফি খেয়ে এসে ল্যাপটপ অন করতেই একটা নোটিফিকেশন আসলো। কে যেন ইমেল করেছে ওকে। ইমেলটা ওপেন করতেই দেখতে পেল, ডিয়ার মাসফি, আশা করি ভালোই আছো। এখন তো ভালো থাকারই কথা। নতুন বিয়ে করেছো, বউটাও সুন্দরী, তার উপর তোমাকে অন্য মেয়েদের সাথে দেখেও কাউকে কিছু না বলে চুপচাপ তোমাকে বিয়ে করে নিল। অনেক লক্ষ্মী একটা মেয়েকে বউ হিসেবে পেয়েছ। মেহেকের জায়গায় আমি হলে তোমাকে আর ওই মেয়েটাকে ওখানেই শেষ করে দিতাম, কারণ আমার কাছে বিশ্বাসঘাতক আর অন্যায়কারীদের কোনো মাপ নেই, হোক সে আমার শত্রু অথবা আমার ভালোবাসা। যাই হোক, এখন মূল কথায় আসি। যত দ্রুত সম্ভব বিয়েটা করে নাও আনুষ্ঠানিকভাবে, কারণ দেরি হয়ে গেলে হয়তো নিজের বউকে আপন করে পাওয়ার আগেই হারিয়ে ফেলবে। তোমার পাপের প্রত্যেকটা হিসেব আমার কাছে আছে। তুমি যদি আন্ডারওয়ার্ল্ডের কিং সানফ্লাওয়ার হও, তাহলে আমিও যে আন্ডারওয়ার্ল্ডের কুইন ব্ল্যাক রোজ। তোমার জন্য আমি অনেক কিছু হারিয়েছি, এবার তোমার ধ্বংস নিশ্চিত, আর তোমার বিনাশ করব আমি। এখন থেকে ঠিক 4 মাসের মধ্যে তোমাকে সর্বহারা করে দেব আমি, আর এটা আমার নিজের করা প্রতিজ্ঞা। আমি নিজের জীবনের বিনিময়ে হলেও নিজেকে দেওয়া প্রতিজ্ঞা রক্ষা করব। তাই মিস্টার মাসফি চৌধুরী, আজ থেকেই নিজের সবকিছু হারিয়ে নিঃস্ব হওয়ার কাউন্টডাউন শুরু করে দাও। ইতি, তোমার জানেমান, ব্ল্যাক রোজ। ইমেলে লেখা দেখে এই কথাগুলো পড়ে মাসফির রাগে কপালের শিরাগুলো ফুলে উঠল। চোখ লাল করে হাতের কাছে থাকা সবকিছু ঠাস ঠাস করে নিচে ফেলে দিয়ে মুহূর্তের মধ্যেই ভেঙে ফেলল। মাসফির রুম সাউন্ডপ্রুফ হওয়ায় কাঁচ ভাঙার কোনো শব্দ বাইরে গেল না। মাসফি ইমেলটা চেক করে দেখলো ইমেলদাতার নাম ও ব্ল্যাক রোজ দেওয়া। মিস ব্ল্যাক রোজ, তুমি যেই হও না কেন আমার দুনিয়ায় এসে খুব বড় ভুল করে ফেলেছ। তোমার ধারণাও নেই যে তুমি ঠিক কি কি করতে পারি। তুমি আমার ধ্বংস দেখতে গিয়ে নিজেই না ধ্বংস হয়ে যাও। বলেই হা হা করে হেসে উঠল মাসফি। হঠাৎই মেহেক আর ওর বিয়ের কথা মনে করে মাসফি আঁতকে উঠল, কারণ ওর দুর্বলতা এখন শুধুই মেহেক। মেহেককে যে অনেক বেশি ভালোবেসে ফেলেছে। ওর জন্য মেহেকের কিছু হয়ে গেলে মাসফি নিজেকে কখনোই মাফ করতে পারবে না। তাই এখন থেকে মেহেককে চোখে চোখে রাখতে হবে। এক মুহূর্তের জন্য ওকে চোখের আড়াল করা যাবে না। আর তাছাড়া মাসফির আন্ডারওয়ার্ল্ডের সাথে যুক্ত থাকা এবং সেখানকার কিং হওয়ার কথা ওর অ্যাসিস্ট্যান্ট আহিল আর আন্ডারওয়ার্ল্ডের লোকেরা ছাড়া কেউ জানে না। তাই এই কথা আর কাউকে জানানোও যাবে না। সবার আগে এই মেয়েটাকে খুঁজে বের করতে হবে, কে এই ব্ল্যাক রোজ, যার এত সাহস যে আন্ডারওয়ার্ল্ডের মাফিয়াদের সাথে লাগতে আসে। এখানে তো সবাই ছেলে, তাহলে এই মেয়েটা আসলো কোথা থেকে? আর ওর সাথেই বা মেয়েটার কিসের শত্রুতা? এসব ভাবতে ভাবতেই মাসফির সারা রাত আর ঘুম হলো না। পুরো একটা নির্ঘুম রাত কাটিয়ে ভোরের দিকে দু চোখের পাতা এক করে ঘুমের রাজ্যে পাড়ি জমালো মাসফি। আজকের কাহিনীটি এখানেই শেষ হলো। গল্পের পরবর্তী অংশ নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।